আমি ওদের জন্য কি পরিমাণ অপয়া ভাবো। আমি তৃণমূলে যাচ্ছি, এই গুঞ্জন ওঠার পরে তৃণমূলটাই বিজেপিতে চলে যাচ্ছে। ফোর্থ হতে পারে, সেটাও আমার ঠিক আছে। 3% ভোট পাবে। আজ থেকে 20 দিন আগে একটা দল রাজ্য সরকারে ছিল, জমের অরুচি আর ফিরবে না। প্রতিকুর রহমান তিনি ঠিক ভোটের আগেই গিয়েছেন দলে, তাহলে প্রতিকুরের রাজনৈতিক ভবিষ্যৎ। সে তার মতো করে যা ভেবেছিল, আমি তখনই বলেছিলাম যে প্রস্তাবে ভুল করছে। বেশি বেশি করে রাস্তায় থাকতে হবে, কারণ আমরা ছাড়া তো আর কেউ নেই রাস্তায় থাকার মতো। তৃণমূল দলটা নেই। রাজ্যে পালাবদলের পরই তৃণমূলে ভাঙন থামছেই না। এবার শ্রমিক ভট্টাচার্য তিনি বলে দিয়েছেন ভালো তৃণমূল বিবেচনা করে বিজেপিতে নেওয়া হবে। আর তারপর দেখা যাচ্ছে একের পর এক কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক, সাংসদ সবাই ইস্তফা দিতে চাইছেন, দিচ্ছেনও। তার কি বিজেপিতে যোগ দেওয়ার জন্য? তাহলে তৃণমূলের ভবিষ্যৎটা কি দেখছেন? সৃজন ভট্টাচার্য রয়েছে, পরিচয় করে দিই, যদিও আলাদা করে পরিচয় করানোর কিছুই নেই। বাম যুব নেতা, তিনিও তৃণমূলে যাচ্ছেন এমন খবর হয়েছিল, গুঞ্জন উঠেছিল ভোটের আগে। তো এখন দেখা যাচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক। মানে আমি ওদের জন্য কি পরিমাণ অপয়া ভাবো। আমি তৃণমূলে যাচ্ছি, এই গুঞ্জন ওঠার পরে তৃণমূলটাই বিজেপিতে চলে যাচ্ছে, পার্টিটাই উঠে যাচ্ছে। এটাই তো ভবিতব্য ছিল। নীতিহীন ব্যক্তিবাদ আলটিমেটলি একটা দলকে বেশি দিন সাস্টেন করতে পারে না। ক্ষমতায় আছেন, ক্ষমতার আশেপাশে ক্ষমতার মধু খাওয়ার জন্য বেশ কিছু লোক জুটেছে। এমনি তৃণমূলটা একটা ফ্যান ক্লাব, তো সেখানে এখন বিভিন্ন রকমের আকচে শুরু হয়েছে। তার মধ্যে যারা বাড়তি ধান্দাবাজ, তারা আগে থেকে মিসড কল দিয়ে রাখছে, সিগন্যাল পাঠিয়ে রাখছে। বিজেপি কি করবে আমি জানি না, তবে বিজেপির সামগ্রিকভাবে পূর্বাপর অভিজ্ঞতা গোটা দেশ জুড়ে, বিজেপি অন্য দলের নধর শাসালো সরেশ নেতা যদি পায়, তাহলে বিজেপি একটু এদিক ওদিক তাকিয়ে ওয়াশিং মেশিনে ঘষে তাকে সাদা করে নিয়ে নেয়। ভালো তৃণমূল খোঁজা চলছে। তো বললাম, এখন বিজেপির নেতারাই তো লিখছে যে এখন ভালো তৃণমূলের জন্য দরজা খোলা হয়েছে, এরপরে জানলা খোলা হবে, তারপর ভেন্টিলেটর খোলা হবে। এর মধ্যে কেউ কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে গেছেন, এর মধ্যে কেউ আবার স্পিকারের ঘরে বা বঙ্গভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সামনে ঘুরঘুর ঘুরঘুর করে আসার চেষ্টা করছেন, এর মধ্যে কেউ আবার টিভি চ্যানেলে বসে বলতে শুরু করে দিয়েছেন যে আচ্ছা উনি কত, শুভেন্দু অধিকারী কত ভালো। এই সমস্তটাই হচ্ছে আসলে এক ধরনের আতঙ্ক যে নতুন সরকার যেন আমার পিছনে না লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এত এত মাল কামিয়েছি তৃণমূল করার সময়, 15 বছরে এত রকম অসৎ উপায় বিভিন্ন ধরনের উপার্জন করেছি, সেগুলো বাঁচাতে হবে। তো বিজেপিকে দিয়ে থুয়ে যদি সেগুলো বাঁচে, তাহলে অসুবিধা কি আছে, নাম লিখিয়ে ফেলি বিজেপিতে। আচ্ছা, আমি যখন সাংবাদিক হিসেবে ফিল্ডে কাজ করেছি, আমি দেখেছি এটা বামেদের মিছিলেও আমি এটা শুনেছি, একটা স্লোগান যে তৃণমূলের সবাই চোর। বিজেপির মিছিলেও আমি এই স্লোগান শুনেছি। তৃণমূলের যখন সবাই চোর এই স্লোগান দিচ্ছে একটা দলেরই কর্মীরা, সমর্থকরা, আবার সেই দল থেকে ভালো লোক কিভাবে খুঁজে পাওয়া সম্ভব? সেটা যিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করুন। তিনি এখন ভদ্রলোক বাঙালির প্রতিমূর্তি হয়েছেন। মাঝে মধ্যে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অত্যন্ত ভালো আবৃত্তি করে দেন, তাতে করে মানুষ গলে যায়। এটা আসলে গুড কপ ব্যাড কপ খেলা। শুভেন্দু অধিকারী মেরে দেবো কেটে দেবো করবেন, আর শ্রমিক ভট্টাচার্য কবিতা ওড়াবেন। এটা আমরা আগেও দেখেছি। অটল বিহারী বাজপেয়ী যেমন নরম হিন্দুত্বের মুখ, তখন কট্টর হিন্দুত্বের মুখ হচ্ছে লালকৃষ্ণ আদবানি। পরের দিকে দেখা গেল যে লালকৃষ্ণ আদবানি হয়ে গেলেন নরম, তারে জমিন পার দেখে কেঁদে ফেলেন, সেটা বিজ্ঞাপিত হয়। আর কড়া হিন্দুত্বের পোস্টার বয় হচ্ছে নরেন্দ্র মোদী, তিনি একদম মুসলমানদের টাইট দিয়ে এসেছেন গুজরাটে। তারপরে আস্তে আস্তে দেখা গেল না, মোদী বোধহয় একটু সবাইকে নিয়ে সবকা সাথ সবকা বিকাশ ইত্যাদি ইত্যাদি। তখন আবার হচ্ছে যে কড়া আরএসএস, তাদের দাঙ্গাবাজির রাজনীতির পোস্টার বয় হচ্ছেন বুলডোজার ম্যান যোগী আদিত্যনাথ। তাহলে এইটা সবসময় এটা একটা ডুয়াল পলিসি নিয়ে বিজেপি চলে, অনেক সময় অনেক রাজনৈতিক দল চলে। বিজেপির সাথে যে থাকা কট্টর গুন্ডা অংশটা, তাদের কাছে কেটার করার জন্য শুভেন্দু অধিকারী ওরকম গরম গরম কথা বলবেন, বা দিলীপ ঘোষ ওরকম গরম গরম কথা বলবেন। আর সব মিলিয়ে তৃণমূলকে নিয়ে একেবারে মোহভঙ্গ হওয়ার পরে আর থাকতে না পেরে যে বাংলার মানুষ যে যে অংশটা ততখানি দাঙ্গাবাজ নন, যে অংশটা ভারতপক্ষে অশান্তি এড়িয়ে চলতে ভালোবাসেন, কিন্তু বিজেপিকে ভোটটা দিয়েছেন আর তৃণমূলকে নিয়ে থাকতে পারছিলেন না দেখে, সেই অংশটাকেও তো সাথে রাখতে হবে। তারাও তো সংখ্যায় বেশি, বরং তারাই তুলনামূলকভাবে বেশি, তারাই বেশি সংখ্যায়। তাহলে তাদের জন্য শ্রমিকবাবু মাঝে মধ্যে
হচ্ছে পুরনো আমাদের ভারতের ইতিহাসে কোথায় কি হয়েছিল সেই নিয়ে ভালো গুরুগম্ভীর বক্তৃতা করবেন, কবিতা ওড়াবেন, মাছ ভাত খাবেন। এগুলো আসলে বুঝতে হবে যে এর মধ্যে ছলা বলা, কৌশল ইত্যাদির ব্যাপার ছাড়া আর কিছু নেই। আরএসএস, বিজেপি, তাদের সাথে থাকা বিভিন্ন সংগঠন, সে বজরং দল হতে পারে, সে বিশ্ব হিন্দু পরিষদ, আবার ওরকম বিভিন্ন যা যা ফ্যাকশন ওদের আছে ইত্যাদি, কোথাও এবিভিপি হতে পারে, আহ, কোথাও আরো সব দুর্গা বাহিনী ইত্যাদি ইত্যাদি আছে। এরা সামগ্রিকভাবে সাধারণ মানুষের মধ্যে ভাগ করার, এরা ভারতের সংবিধান, ভারতের প্রতিটি নাগরিককে যে অধিকারগুলো দিয়েছে, প্রতিটি নাগরিকের সেই অধিকার তারা স্বীকার করতে চায় না। কিছু কিছু নাগরিকের কিছু কিছু অধিকার থাকবে, কিছু কিছু নাগরিকের তার নাগরিক অধিকার থাকবে না, ভোট দেওয়ার অধিকার থাকবে না, পছন্দ মতো খাওয়ার অধিকার, পড়ার অধিকার, বলার অধিকার থাকবে না। তাহলে এই ভাগাভাগির রাজনীতি নিয়ে বিজেপি এসেছে, কখনো কখনো সাকসেসফুল হয়। পশ্চিমবঙ্গে এইবারে সব মিলিয়ে বিভিন্ন পরিস্থিতি ছিল, হয়ে গেছে। তৃণমূল বিরোধিতার অ্যান্টি ইনকামবেন্সির ফ্যাক্টরও ছিল, আবার একটা হিন্দু ভোটের কনসলিডেশন। বাংলাদেশে গত কিছুদিনে যা ঘটেছে, মুর্শিদাবাদের ঘটনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ঘটনার পরে সেই একটা কনসলিডেশনও তারা করাতে পেরেছে, তারা সাকসেসফুলি বোঝাতে পেরেছে যে মমতা ব্যানার্জির হাতে আর 5 বছর থাকলে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাবে। তাহলে এই করিডোরে ভোটে তারা একরকম জিতেছে ইঞ্জিনিয়ারিং করে। কিন্তু এই ভোটে জেতাটা বা যে বিপুল ভোট তারা পেয়েছে, প্রথমত সেটা স্থায়ী নয়, সেটা ঝরে যাবে। এই যে হকার উচ্ছেদ শুরু হয়েছে, এই যে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা শুরু হয়েছে, এই যে 10-12 দিনের মধ্যে পেট্রোলের দাম 4 বার বাড়লো, যে মানুষ 1 মাস আগে ভোট দিয়েছিলেন সেই মানুষই বলতে শুরু করে দিয়েছেন, 1 মাসও তো হয়নি, 20 দিন হয়েছে, সেই মানুষই বলতে শুরু করে দিয়েছেন আরে এ তো বিপদ বেড়ে গেল দেখছি। ডবল ইঞ্জিন সরকার কোনো লাভ হলো না, মানে গরিবের হাল ফেরানো তো যাচ্ছে না। তো ওই রকমই মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন মনে আছে ডবল ডবল চাকরি হবে, তারপর ডবল ডবল চাকরি বলে আলটিমেটলি ভোটের আগে ভোট জেতার জন্য 1500 টাকা বেকার ভাতা দিতে শুরু করলেন। তাহলে ডবল ইঞ্জিন মানেও ওই রকম ডবল ডবল চাকরির মতো, ডবল ডবল ইঞ্জিন মানেও ডবল ডবল ঢপ কিনা, ডবল ডবল মানুষের পেটে লাথি মারা কিনা, ডবল ডবল মূল্যবৃদ্ধি কিনা, ডবল ডবল দুর্নীতি কিনা, ডবল ডবল বেকারত্ব কিনা, এটা দেখতে হবে। আমরা নতুন সরকার সময় দিতে চাই, এত তাড়াতাড়ি রাস্তায় নামা আমরাও চাইছিলাম না, কিন্তু প্রথম দিন থেকে এই সরকার যেরকম যা করতে শুরু করেছে মনে হচ্ছে আমাদের বেশি বেশি করে রাস্তায় থাকতে হবে, কারণ আমরা ছাড়া তো আর কেউ নেই রাস্তায় থাকার মতো, তৃণমূল দলটা নেই। এই যে আমি এতক্ষণ তোমায় উত্তর দিলাম, খুব বেশি তৃণমূলে ঢুকলাম না, কারণ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আছে নেই যায় আসে না। আরো কিছুদিন এরা নাটক টাটক করবে, ওই কখনো স্পিকারের দরজার বাইরে বসবে, কখনো এই ইস্তফা দিচ্ছে, ও তাকে তুই তোকারি করছে, সে তাকে গাল দিচ্ছে, এইসব হবে। আর নতুন সরকারও কিছু স্টান্টবাজি করবে, এই অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়ে টিভি খুলে নিয়ে এসো, এই অমুক তমুক, একে কোমরে দড়ি পরে ঘোরাও, ওকে হচ্ছে যে হঠাৎ তুলে নাও। আলটিমেটলি দেখতে হবে যে যে মানুষ তৃণমূল আমলে প্রতারিত হলেন তার টাকাটা তিনি ফেরত পাচ্ছেন কিনা, যে মানুষ তৃণমূল আমলে ন্যায্য চাকরিটা পেলেন না তিনি তার চাকরিটা পাচ্ছেন কিনা, যে মানুষের বাচ্চাটা ক্ষতিগ্রস্ত হলো কারণ তৃণমূল আমলে পাড়ার সরকারি স্কুলটা বন্ধ হয়ে গেছিল, সেই বাচ্চাটা লেখাপড়ায় আবার ফিরলো কিনা, এইগুলো হচ্ছে ইন্ডিকেটর। বাকিটা স্টান্টবাজি, ওতে একটা সিংহম সিংহম ভাব হয়, কিন্তু আজ নয় কাল, কাল নয় পরশু মানুষই বুঝবেন যে ওগুলোর মধ্যে অপটিক্স বেশি, ওর মধ্যে সারবত্তা কম। তৃণমূল ছাড়ার হিড়িক এই দিয়ে সৃজন আমরা কথা শুরু করেছিলাম। আপনার এক সময়ের বন্ধু সতীর্থ প্রতিকুর রহমান, তিনি ঠিক ভোটের আগেই গিয়েছেন দলে, তাহলে প্রতিকুরের রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন, খারাপ লাগে? আমি কি বলবো, যে সিদ্ধান্ত নিয়েছে, বড় ছেলে, আমার থেকেও বয়সে 2-3 বছর বড়, নিজের মতো করে একটা ম্যাচিওর সিদ্ধান্ত নিয়েছিল, সে তার মতো করে যা ভেবেছিল, আমি তখনই বলেছিলাম যে পস্তাবে, ভুল করছে। এখন নিজে নিজের মতো করে বুঝবে, আমার আলাদা করে আর খুব কিছু বলার নেই। কিন্তু গোটা তৃণমূলটাই, এটা তো আমরাও বিশ্বাস করি যে তৃণমূলের সবাই চোর না, বড় অংশ চোর, বা রাদার চোরেরা সবাই তৃণমূল ছিল, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তারপরেও তো সব পলিটিক্যাল পার্টিতেই, সে বিজেপিতেও আছে, কংগ্রেসেও আছে। এই যে কংগ্রেস যারা করে পশ্চিমবঙ্গে, তুমি ভাবো তো, তারা তো দীর্ঘদিন ক্ষমতার আস্বাদ তার আশেপাশে থাকেনি, কিন্তু করে যাচ্ছে। এসইউসি যারা করে, কিছু লোক তো সব পার্টিতে থাকে যারা ভালোবেসে দলটা করে, দলের কাঠামোটা টিকিয়ে রাখার চেষ্টা করে, সেই লোকগুলোর মুখের দিকেও অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিরা তাকালেন না। দুঃখের বিষয়টা হলো এইটা, এই যে তৃণমূলের নেতারা সব এখন বিষোদ্গার করতে শুরু করছেন
বিভিন্ন রকম জাহাজ ছেড়ে ইঁদুর পালাচ্ছে, মুষল পর্ব চালু হয়ে গেছে। আহ, তৃণমূল দলটা আর কিছুদিনের মধ্যে খুব সম্ভবত, আমি জ্যোতিষী নই কিন্তু সব মিলিয়ে আর্লি সিমটমস যা বলছে, তৃণমূল কংগ্রেস নামক দল খাতায় কলমে থাকলেও তার খুব একটা অস্তিত্ব থাকবে না। কেন এই পরিস্থিতি তৈরি হলো কি মনে হচ্ছে? বললাম তো, নীতিহীন ব্যক্তিবাদ দিয়ে একটা দল চলে না। তোমার মতাদর্শ নেই, তোমার আউটলুক নেই, তোমার একটা সব মিলিয়ে দূরদৃষ্টি নেই। তুমি ইমিডিয়েটলি কালকের ভোটটা জেতার জন্য কি করা যায় কি করা যায় কি করা যায় সেইভাবে গত 15 বছর চালিয়েছো। তাতে করে সাড়ে সর্বনাশ হয়েছে বাংলা, 12:30 বেজেছে। শিক্ষা ভোগে গেছে, স্বাস্থ্য ভোগে গেছে, চাকরি ভোগে গেছে, কৃষি ভোগে গেছে, শিল্প ভোগে গেছে। তো সুতরাং ওই করতে করতে ওই মেশিনারি কিছুদিন চলে। তার উপর এতদিন আরএসএস এর তৃণমূলকে দরকার ছিল। আমরা যে কথাটা বলতাম সেটিং, যে তৃণমূল কংগ্রেসকে ততদিন পর্যন্ত দরকার যতদিন না পর্যন্ত বিজেপি নিজে কনফিডেন্ট হয় যে আমরা পশ্চিমবঙ্গে এখন যথেষ্ট পরিমাণে আছি, ততদিন পর্যন্ত সিপিএম যেন না আসে, তৃণমূলটাকেই রেখে দিই। এই করতে গিয়ে কয়লা গরু বালি চাকরি লটারির তদন্ত হয়নি, এই করতে গিয়ে সারদা নারদার তদন্ত হয়নি, এই করতে গিয়ে আরজি করের তদন্তটা মাঝপথে ঝুলে গেছিল। এই যে তামান্নার মা এখন বলছেন যে আপনি আরজি কর করছেন ভালো কথা, আমার মেয়ের বিচারটা কি হবে। তো অনেক এরকম ঘটনা যেগুলো বিজেপির কেন্দ্রীয় সরকার 2014 থেকে চাইলেই তৃণমূলকে শাস্তি দিতে পারতো, ধরতে পারতো, কিন্তু বিজেপি এটা করেনি। কারণ বিজেপি একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের খেলায় ছিল, যে সিপিএম কংগ্রেস বামপন্থীরা যেন না উঠে আসে, তার চেয়ে বাবা তৃণমূল যা আছে থাক। সিপিএমও কি চাইনি যে বিজেপি জিতুক? কারণ সিপিএম এর তো প্রচুর ভোট বিজেপি পেয়েছে। সিপিএম না, আমি সিপিএম নিজে শূন্য হয়ে বিজেপিকে ভোট দিয়েছে, এমন আমরা 2021 সালে দেখেছি। এটা তোমাদের একটা প্রপোজিশন হতে পারে, হ্যাঁ, কিন্তু আমি এই গল্পটা কোনোদিনই খাইনি। আমি মানে আমার মতো অনেকেই আমরা বিশ্বাস করি যে ভোট শতাংশ বামের তাই ভোট বলছি। রামে গেছে। এটা আসলে হয় কি, বামপন্থীরা যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে শক্তিশালী ফোর্স হিসেবে কাজ করতো সরকারে, এবং সরকার চলে যাওয়ার পরেও একটা সময়, তখন বাংলার রাজনীতির তর্ক বিতর্কের বিষয়গুলো, রাজনীতির বিষয়বস্তু ছিল রুজি রুটির কথা, শিল্পের কথা, কৃষির কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, চাকরির কথা, দুর্নীতির কথা ইত্যাদি। বিজেপি এন্ট্রি নিয়ে নেওয়ার পর বোথ বিজেপি অ্যান্ড মমতা ব্যানার্জি যেভাবে তারা খেলাটা সাজিয়েছিলেন, তাতে করে এই শিক্ষা, স্বাস্থ্য, কাজ, এই কথাগুলো সরে গিয়ে সামনে চলে এসেছিল মন্দিরটা কি হবে, মসজিদটা কি হবে, অনুপ্রবেশ কি হলো, রোহিঙ্গা কটা ঢুকে গেল, উত্তরবঙ্গ ভালো না দক্ষিণবঙ্গ ভালো, কুর্মি ভালো না আদিবাসী ভালো, বাঙালি ভালো না বিহারি ভালো। বিভেদের এই করতে গিয়ে যেটা হয়েছে যে আমাদের এজেন্ডাগুলো আমরা মানুষের মনে গাঁথতে পারিনি, প্রথিত করতে পারিনি। কমিউনাল এজেন্ডায় ভোট হয়েছে, রাজনীতি হয়েছে, এবং কমিউনাল এজেন্ডায় যখন ভোট হয়েছে তখন সিপিএম এর সাথে থাকা হিন্দু ভোটও বিজেপিতে গেছে, তৃণমূলের সাথে থাকা হিন্দু ভোটও বিজেপিতে গেছে, শুধু সিপিএম এর ভোট বিজেপিতে যায়। তৃণমূল এতদিন বোঝা যাচ্ছিল না তৃণমূল এই যে যা হিন্দু ভোট বিজেপিতে চলে গেল সেই লসটা তৃণমূল খেলো না কেন, কারণ উল্টো দিক থেকে কমিউনাল পোলারাইজেশনের মানেটা তো এটাই, বামপন্থীদের এবং কংগ্রেসের সাথে থাকা সংখ্যালঘু মানুষ তারা আপাতভাবে ভরসা রাখতে না পেরে তারা তখন তৃণমূলে গেছেন। ফলত তৃণমূলের চৌবাচ্চা থেকে জল যা বেরিয়েছিল, আবার নতুন জল ঢুকে তৃণমূলটা মোটের উপর তাদের ভোট পার্সেন্টেজ এক জায়গায় ছিল, এবং দুদিক থেকেই ঝাড় খেয়েছিলাম আমরা বামপন্থীরা। এইবারের ভোটে বামপন্থীরা মোটের উপর তাদের যা গত দু একটা ভোটের চেহারা সেটা কিন্তু রিটেন করেছে, এবং আমরা একটা সিট জিতেছি ডোমকলে। তৃণমূল থেকে 6% 7% সুইং হয়েছে বিজেপিতে, হিউজ সুইং। এই যে বামের ভোট রামে গেছে বলে গালাগাল দেওয়া, আমি কেন তোমাকে বলছি যে এই ভোটে তৃণমূলের ভোট বিজেপিতে গেছে, তৃণমূলের ভোট বলে তো আর ওইভাবে তো হয় না, মানুষের ভোট, কিন্তু আমি বোঝার জন্য বলছি তৃণমূলকে গত ভোটটা অব্দিও ভোট দিয়েছিলেন এমন মানুষ, তারা বিজেপিতে এবারে ভোট দিয়েছেন। তৃণমূল এমন জ্বালিয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে সংখ্যালঘু পাড়ায় অব্দি বিজেপি ভোট পেয়েছে। তৃণমূলের সাথে গত ভোট অব্দিও যে কোনো কারণে ছিলেন, আরজিকর দেখে, 26,000 লোকের চাকরি চুরি দেখে, ঔদ্ধত্য দেখে, তোলাবাজির এইসব বহর দেখে, এবং অভিষেক ব্যানার্জির গাড়ির ছাদে উঠে দাপাদাপি, 4 তারিখের পর ডিজে বাজাবো, আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, আমিই দেখে নেব, এই দেখে মানুষ আর ভরসা করতে পারেননি। 6 to 7%, মানে 2 থেকে 3% সুইং হলে গভর্নমেন্ট পাল্টে যায় গোটা দেশে। এই একটা হিউজ সুইং 6 থেকে 7%। ধরো এই যাদবপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 45-46%, তৃণমূলটা নেমে এসেছে 33%।
খালি বামেদের ভোট বিজেপি পেয়েছে, তৃণমূলেরও একটু আত্মসমীক্ষা করা উচিত যে যারা আপনাদের ভোট দিলেন তারা একটা সুযোগ পেলেন যে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারছে, কমিশন টমিশন সব মিলিয়ে যা হয়েছিল, একটা সুযোগ পেয়েই আর মানুষ আপনাদের উপর ভরসা রাখতে পারলেন না কেন? কেন জাহাঙ্গীর পুষ্পা 99% ভোট পেয়ে অভিষেক ব্যানার্জিকে লিড দিয়েছিল, ফোর্থ হতে পারে সেটাও আমার ঠিক আছে, 3% ভোট পাবে? আজ থেকে 20 দিন আগে একটা দল রাজ্য সরকারে ছিল, 3% ভোট পেয়েছে সেই সিটে, কয়েকদিন আগে 99% ভোট পাচ্ছিল ওই সিটে। তার মানে একেবারে গজদন্ত মিনার যা বানিয়েছিলেন তৃণমূলের মাথারা, সেটা মাটির ছিল না, সেটা সিমেন্টের ছিল না, সেটা একেবারে সোলার ছিল। সেটা একটা টোকা পড়েছে, সেটা একদম হাওয়ায় ওই লেক টাউনের মেসির মূর্তির মতো নড়তে নড়তে ভাসতে 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 ধসে চলে গেছে। সুতরাং তৃণমূলের ইন্ট্রোস্পেকশন জরুরি। আমি জানি না, বললাম ঠিকই, তুমি জিজ্ঞাসা করলে বলে, ইন্ট্রোস্পেকশন করার জন্য তো একটা দল থাকতে হয়, দলটাই তো আর থাকছে না কদিন পর। আচ্ছা, সংখ্যায় 80 হলেও বামেরা এখন যদিও শূন্য আর নয়, বিধানসভায় তারা এক, তো মাঠে ময়দানের যে রাজনীতি, রাস্তায় নেমে যে প্রতিবাদ করার যে রাজনীতি, সেখানে কি ক্রমশ এই বামেরাই প্রধান বিরোধী শক্তি হয়ে উঠছে রাজ্যে? প্রধান অপ্রধানের ব্যাপার না, বামেরা অনলি অপশন হয়ে গেছে। ফলতার ভোট দেখলে না, বামপন্থীরা অনলি অপশন হয়ে গিয়েছেন। আরো কিছু রাজনৈতিক দল আছেন, তারা তাদের মতো করে চেষ্টা করবেন, লড়াই করবে, কিন্তু তৃণমূলে বাংলার মানুষ নৈব নৈব চ করে দিয়েছে, জমের অরুচি আর ফিরবে না। তৃণমূল কংগ্রেস এই 80টা কতদিন 80 থাকে সেটা দেখো, দ্রুত গতিতে কমতে থাকবে। 2029-এ আজকের যারা স্ট্যান্ডিং এমপি তারা ভোট লড়তে পারবেন কিনা আমার তো সন্দেহ হচ্ছে। হলে ঠিক আছে, লড়বেন, নিজেদের একটা রেজিস্টার্ড রাজনৈতিক দল, সব মিলিয়ে অসুবিধে কি আছে, লড়বেন, প্রত্যাখ্যাত হবেন মানুষের কাছে, কিন্তু লড়তে চাইবেন কিনা, লড়তে পারবেন কিনা, 4টে লোক পাবেন কিনা, পোলিং এজেন্ট পাবেন কিনা, প্রপোজার পাবেন কিনা, ক্যান্ডিডেট নিজের নাম জমা দেওয়ার আগে, পার্টি অফিসটা থাকবে কিনা, দলটা থাকবে কিনা, এইগুলো নিয়েও তো এখন সন্দেহ হচ্ছে। দুদিন পরে তৃণমূলের যা আছে কুড়িয়ে বাড়ি, এদের মধ্যে ওই ঘাসফুল সিম্বল নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে কিনা, তারা নতুন দল তৈরি করার চেষ্টা করবে কিনা, এক ঝাঁক বিজেপিতে মিশে যেতে চাইবে, কেউ কেউ হয়তো পুরনো দল কংগ্রেস তাদেরকে একটু ফোন করার চেষ্টা করবে। তা এইসব মিলিয়ে জুলিয়ে আরো এ ও সে এখানে ওখানে কিছু করার চেষ্টা করবে, কিন্তু তৃণমূল কংগ্রেস ইন ইটস ওল্ড ফর্ম ইন অল প্রবাবিলিটি আর থাকছে না, প্রাইমারি সিমটমস সে কথাই বলছে। সুতরাং এখন বাকিটা ওয়েট অ্যান্ড ওয়াচ করে দেখতে হবে। আমরা বামপন্থীরা এইটুকু বলতে পারি যে আমরা এত তাড়াতাড়ি রাস্তায় নামতে চাইছিলাম না, আমি যে কথাটা তোমায় বললাম, কিন্তু বিজেপি যা শুরু করেছে প্রথম দিন থেকে রাস্তায় থাকতে হচ্ছে। বিজেপি যে ভোটটা পেয়েছে, সেই ভোট কি হয়েছে, কিভাবে হয়েছে, কাউন্টিং কিভাবে হয়েছে, অনেক রকম প্রশ্ন আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। ধরে নিচ্ছি ফেয়ারলি ভোট পেয়েছে, এই ভোটটা বিজেপির সাথে স্টে করবে না বেশি দিন। বিজেপি নিজের ভোটারদের তাড়ানোর জন্য যা যা করার করণীয়, এই যে এখনই বলতে শুরু করেছে মানুষ, বিজেপিকে ভোট দিলাম কিন্তু আমার ঝুপড়িটা এসে ভেঙে দিল, বিজেপিকে ভোট দিলাম কিন্তু ডিএটা তো হলো না, বিজেপিকে ভোট দিলাম কিন্তু এরা তো আরো ভয়ানক দেখছি। তো আমরা বামপন্থীরা কেবল বাংলার মানুষকে এইটুকু কথা দিতে চাই, আমি আশা ভরসা বড় বড় শব্দ উচ্চারণ করব না, কিন্তু এইটুকু আমরা বিনীতভাবে বিনম্রভাবে বাংলার মানুষকে এইটুকু কথা দিতে চাই যে বিজেপির করা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা, আমাদের পার্টি রাস্তায় থাকবে, আমাদের লাল ঝান্ডা রাস্তায় থাকবে। তৃণমূলের বিরুদ্ধেও আমরা লড়েছি, আমাদেরকে বলতো 5%-এর পার্টি, আমাদেরকে বলতো শূন্য পাওয়া দল। এখন দেখা যাচ্ছে যে 0 থেকে 1 হয়ে আমরা মিছিল করতে নেমে গেছি, আর যারা 80 হয়ে গেছে সেই 80টারও কোনো বাস্তবে কোনো মানে নেই, দলই থাকছে না, 3%-এর পার্টি হয়ে গেছে এমন তৃণমূল। সুতরাং এখান থেকে যারা যখন শাসন ক্ষমতায় থাকেন তাদের শেখার আছে যে অতি বড় হয়েও না, ঝড়ে উড়ে যাবে। মানুষ ক্ষমতায় আনেন, মানুষ ক্ষমতা থেকে তাড়িয়ে দিতে 1 সেকেন্ডের বেশি সময় নেন না। এমন দম্ভ, এমন অহংকার, এমন অসভ্যতা বিরোধীদের সাথে করো না, সাধারণ মানুষের সাথে করো না। এবং তৃণমূল যা করেছে গত 15 বছরে, বিজেপি তো গত 4-5 বছর হলো, যে কারণে শুভেন্দু অধিকারী দেখবে 2021-এর পরে যে বিজেপি কর্মীরা মার খেয়েছেন বলছে, 2020 অব্দি তো নিজে তৃণমূলে ছিলেন, নিজে সিপিএম এর কর্মীদের উপর ওই একই রকম অত্যাচারগুলো করেছেন। আমরা 2008, 9, 10, 11 পর থেকে গতি পাওয়া বামপন্থীরা যে পরিমাণ অত্যাচার সহ্য করেছে,
কত মানুষের পুকুরে বিষ ছেড়ে মাছ মেরে দিয়েছে, কত মানুষের জমি দখল করে নিয়েছে, কত মানুষের জরিমানা দিতে বাধ্য করেছে, কত মানুষ ধর্ষণ, খুন, গ্রাম ছাড়া কি না করেছে সিপিএম কর্মীদের উপরে, বামফ্রন্ট কর্মীদের উপরে। বিমান বসুকে একাধিকবার আক্রান্ত হতে হয়েছে, সূর্য মিশ্রকে একাধিকবার আক্রান্ত হতে হয়েছে, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, কে ছাড় পেয়েছে তৃণমূল আমলে? আমাদের মনে নেই? সুদীপ্ত গুপ্তর কথা মনে নেই? আমি সেদিন মিছিলে ছিলাম, আমি কোনোদিন তৃণমূলকে ক্ষমা করব? আমরা কোনোদিন তৃণমূলকে ক্ষমা করব? তো তৃণমূল আমলে যে অত্যাচার হয়েছে তার অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলার মানুষ তৃণমূলকে আর কোনোদিন ক্ষমা করবেন না। এই যে তানিয়া ভরদ্বাজ এখন আসছে সামনে, অম্বিকেশ মহাপাত্রের কথা মনে আছে তোমার, পার্ক স্ট্রিটে যিনি ধর্ষিতা হয়েছিলেন তার কথা মনে আছে, হাঁসখালিতে বা কামদুনিতে, এরা তো কেউ সিপিএম ছিল না, এরা তো অন্য কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। যে সারের দাম বাড়ছে কেন, যে কৃষক জিজ্ঞাসা করেছিল, এই ও মাওবাদী বলে ওকে জেলে পুরিয়ে দিয়েছিল। তাহলে এই যে সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছিলেন, কোনো কারণ ছিল না তো। আরজি করে এইরকম একটা ঘটনা ঘটেছে, তুমি সরকার, তুমি ধরে এনে পুলিশ দিয়ে ধরে এনে তদন্ত করি অপরাধীদের শাস্তি দাও, তোমার কাছের লোক হলেও শাস্তি দাও, তাতে তোমার নামে ধন্য ধন্য হতো। কিন্তু ওইটাকে কাভার আপ করতে গিয়ে আসলে আরো বড় গর্ত খুঁড়ে ফেললেন, যে গর্তে নিজে আলটিমেটলি ডুবে গেলেন আর বাঁচলেন না। সুতরাং তৃণমূল ক্লোজ চ্যাপ্টার, ফিনিশ চ্যাপ্টার। বিজেপি, প্রথম কথা তাদের কাছে এই প্রত্যাশা থাকবে যে তারা তৃণমূল আমলে প্রতারিত, আক্রান্ত, নিপীড়িত মানুষগুলোকে সুবিচার ফিরিয়ে দিক। এবং সুবিচার মানে খালি গরম গরম ডায়ালগ নয়, সুবিচার মানে তৃণমূলের কাউন্সিলরকে দুঘা দিয়ে দিলাম, ছুঁচো মেরে হাতগন্ধ করার ব্যাপার না। আমি আবার বললাম, যে মানুষ প্রতারিত হয়েছেন তার টাকাটা তিনি ফেরত পেলেন কিনা, তার চাকরিটা তিনি ফেরত পেলেন কিনা। এবং বিজেপি সম্পর্কে গোটা দেশের অভিজ্ঞতাটা হলো যে বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার, তারা বড় লোকের হয়ে কাজ করে, তারা আদানি আম্বানির হয়ে কাজ করে, গোটা দেশের অভিজ্ঞতাতে। এই যে ককরোচ জনতা পার্টি, এত বিপুল মানুষের সমর্থন, ফলোয়ার্স ইত্যাদি ইত্যাদি, তার কারণ সিস্টেম সম্পর্কে, বিজেপি শাসিত সিস্টেম সম্পর্কে জেনজির ক্ষোভ। চাকরি নেই, শিক্ষা নেই, নিরাপত্তা নেই, এবং তুমি আমার মেন্টাল হেলথ তলানিতে গিয়ে ঠেকেছে, আমার পিছনে লাগছো। পশ্চিমবঙ্গেও যদি সেগুলো হয়, আমি যে কথা একটু আগে বলছিলাম, যে সিপিআইএম, লাল ঝান্ডা, কমিউনিস্ট পার্টির কর্মীরা আমরা প্রথম দিন থেকে, প্রথম রাত থেকে সদা জাগরুক হয়ে থাকবো আমরা বাংলার মানুষের অধিকার রক্ষার স্বার্থে। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।